অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা। জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন। আজকে জামাত জাতীয় সংসদের বিরোধী দল, এই জামাত ওপেন রাজনীতি করতে পারছে আওয়ামী লীগের আমলে। আমাদের একজন প্রতিমন্ত্রী বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসা হবে। বেটা তোর মতো বিকাশের টাকা চাঁদা তোর প্যাডে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। তাহলে আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে যত টাকা তোর উঠে যে ওই লাথি দিলে এখনো তোর প্যাডে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসছিস লাশ তারপরে নিয়ে যাইতে। দেশি রাজনীতি নিয়ে কথা বলা এখন একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। দিনকে দিন মনে যেন একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে। আমি গত অনেকদিন যাবতই বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলাটা কমিয়ে দিয়েছি। যে যাদের কথায় আমরা গণভোট হা জয়যুক্ত করলাম তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে সরে গেছে। এটা খুব পেইনফুল। তো এ ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের সরে আসা উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা সকলেই অবগত আছেন যে ভিপি নুরুল হক নূর বিএনপির দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিল এবং নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, এমপি হয়েছে, এরপর তিনি মন্ত্রী হয়েছে। কিন্তু দেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে একটা আশা ছিল, যুবকরা তাকে আইডল মনে করত, সেই বিশ্বাসে পানি ঢেলে দিয়ে প্রতারণা করেছে অনেকেই বলছে নুরুল হক নূর। নুরুল হক নূর ইদানিং সময়ে একটু বেশি তেলবাজি করছে অনেকের ধারণা। এই চামচামি তেলবাজির কারণেই আজকে মন্ত্রী পদ হাঁকিয়ে নিয়েছে সে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হওয়ার পরে সে ঘোষণা দিয়েছিল, ভিপি নূরের একটা ঘোষণা ছিল যে প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে আনা হবে। এবং এই ঘোষণার সাথে সাথে তিনি আরও একটি সাক্ষাৎকারে জামায়াতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিল, যে জামায়াত সংসদে যাওয়া মানে দেশের কপালে শনি আছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এ সমস্ত ভিপি নূরের এই তেলবাজির চামচামের কঠিন জবাব দিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই কি বলল সেটা আমরা দেখব। সাংবাদিক ইলিয়াস কঠিনভাবে ধুয়ে দিয়েছে ভিপি নুরুল হক নূরকে তার তেলবাজির জন্য। চলুন কথা না বারে দেখে আসি সাংবাদিক ইলিয়াস ভাই কি বলল নুরুল হক নূরকে কেন্দ্র করে, নুরুল হক নূরকে নিয়ে। আমাদের একজন প্রতিমন্ত্রী বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসা হবে। বেটা তোর মতো বিকাশের টাকা চাঁদা তোর প্যাডে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। তাহলে আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে যত টাকা তোর উঠে যে ওই লাথি দিলে এখনো তোর প্যাডে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসছিস লাশ তারপরে নিয়ে যাইতে। ওর এই লাশের জন্য কোনো প্রবাসী কারোর কাছে বলেছে নাকি যে তারা বিদেশে যারা থাকে এরা কিন্তু ধরেন একটা ঘরের ভিতরে গিঞ্জি, একটা পরিবেশের ভেতরে অনেক মানুষজন একসাথে সেখানে থাকে, এদের সমস্যা এরা দেখভাল করার এরা এদেরটা দেখবে। তো লাশ পাঠানোর দরকার নেই, ওরা টাকা চাঁদা তুলে ওরা লাশ পাঠায়, সমস্যা নেই। ও জীবিত থাকা অবস্থায় ওরে কি করতে পারবে সেটা বল। কিচ্ছু করবে না। নুরু আসার সাথে সাথে যেটা করেছে, ওর ভাই এখন সেকেন্ড মন্ত্রী, ওর ভাই আছে একটা, সেটারে দিয়া কাতারে ব্যবসা করিয়েছে, এই বিকাশের টাকা তুইলা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ধুমায়। তার আরে গত 1.5 বছরে তো কামাইছে, সে ধুমায় কামাইছে। দুবাইতে তার গাড়ি ব্যবসা আছে, কাতারে ব্যবসা আছে। এখন তার ভাই দেশে, এখন সে পায়তারা করছে হইলো ম্যান পাওয়ারের ব্যবসার একটা লাইসেন্স নেওয়ার জন্য। ওর এই মন্ত্রণালয়ের যে কদিন আছে সেই কদিন ওর মূল টার্গেটই থাকবে ও নিজের কত টাকা পয়সা কেমন দ্রুত কামাইতে হবে। কারণ ওরা তো যে কোনো সময় সেটা লাথি দিয়ে বার করে দিলে তো ওর আসতে পারবে না। ওর জীবনে যে এই জায়গায় আসছে, মন্ত্রী বানাইছে, এটা তো ধরেন একটা বিশেষ মুহূর্তে বিএনপির কিছু করার ছিল না, বিএনপির এদেরকে নিতে হবে। ওদিকে জামাতে এনসিপি চলে গিয়েছে, ইসলামী শাসনতন্ত্র চলে গিয়েছে, তারপর আরো প্রায় 11টা দল বিএনপির নেওয়া লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তারপর করছে। ও কিন্তু নির্বাচনও জিতে নাই, ওখানে হাসান আল মামুন নির্বাচনে জিতেছে। সে হাসান আল মামুনকে সরায় তারপর ওরে দেওয়া হয়েছে। এটা হাসান আল মামুনকে আমার কথা বিশ্বাস করা দরকার নেই, হাসান আল মামুনকে জিজ্ঞেস করেন, সে সবকিছু জানে। তাকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এটা ওরে দিতে হবে, না দিলে সমস্যা। সে জিতে নাই। এখন এই যে ওনাকে এইভাবে মানে একজন আসলো মাত্র এরকম, কিন্তু এই 54 বছর ধরে আমাদের কিন্তু এই প্রবাসী ধরেন তো মন্ত্রণালয় এসে বোধহয় জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে এরপরে তো কন্টিনিউয়াসলি আমাদের এই মন্ত্রণালয়টা ছিল।
এই মন্ত্রণালয়ের থেকে এই যে মানুষগুলো যেতে পারছে না বিমানবন্দরে, বা যে কজন মানুষ আমার বিদেশ থেকে আসে, তাদের একটা তালিকা থাকা উচিত না? আপনার একটা মন্ত্রণালয়, বিশাল মন্ত্রণালয়ের কাজ কি আপনার? ওরা টেনশনে বাঁচে না ওই দেশে আর ঢুকতে দেবে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আরে বেটা, এটা ওর কাজ না, এটা সরকারের কাজ। মন্ত্রণালয়টা করা হয়েছে এই জন্য, এই প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার জন্য। এরা ওইখান থেকে যাবে কি না যাবে, কবে যাবে, মন্ত্রণালয় ওই দেশের মন্ত্রণালয়ের সাথে কথা বলে বলবে যে আমার দেশে তোমার শ্রমিক এই কজন আছে, তোমার দেশে এখন যাইতে পারবে না। যেমন বিভিন্ন দেশ 1 মাস করে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তো এখন এটা কেন করা হয়নি? তারা দেশে যখন ঢুকার সাথে সাথে আমার তালিকা থাকতে হবে, কোন দেশ থেকে কতজন আসলো, তার কবে ভিসা যাবে, কবে। তারে কন্টিনিউয়াসলি তার একটা নাম্বার রাখতে হবে, ওই নাম্বারে তারে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাইতে হবে যে তোমার রিমাইন্ডার দিতে হবে যে তোমার এই তারিখে ভিসার মেয়াদ শেষ, তুমি বিমানের টিকিট কাটো, কবে যাবা। ভাই, ওর সব ফ্যাসিলিটিস যা দরকার, এই একমাত্র এই মধ্যপ্রাচ্যের এই মানুষগুলো এই দেশটা টিকিয়ে, একদম এর বাইরে বাংলাদেশের কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এই বাংলাদেশটা কলাপস করবে যদি নাকি মধ্যপ্রাচ্যের মানুষরা যদি সব, মানে আমরা তো আর বলতে পারবো না যাবো না, না যায় তো উপায় নেই, তাই মানুষ যায়। তো মধ্যপ্রাচ্যের সরকারগুলো যদি বলে আমরা বাংলাদেশের মানুষ আনবো না, না খায় মারা যাবে, এই দেশটা জাস্ট পরের দিন শ্রীলঙ্কা হয়ে যাবে। এখন আমাদের বলা হয় যে আমরা হইলাম গিয়া বিশাল আকারের এক জাতি, যুদ্ধ করে তারপরে আমরা বিশাল বাল ফলায় ফেলছি। 71 সালের পর থেকে আমরা বীরের জাতি হয়ে গেছি। বেটা, 71 সালের আগে এই দেশে আদমজি ছিল, নিউজ প্রিন্ট ছিল, কাপ্তাই ছিল, এই সংসদ ভবন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওসমানী বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এসব এদের করা, এই কমলাপুরটা এদের করা। এই ভাই, এগুলি বাদ দেন, মানে অবকাঠামোর কথা বাদ দেন, যতগুলো মিল কল কারখানা ছিল পাকিস্তান আমলে সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা বীরের জাতি হয়ে তারপরে স্বাধীন হয়ে কি বাল ফালাইলাম? 2টা বাল ফালাইছি আমরা। এক, আমাদের মহিলাদেরকে ন্যাংটা বানায় এখন এই যে গার্মেন্টসে কাজ করতে দিয়েছি, আর আমাদের পুরুষদেরকে পাঠাই দিয়েছি হলো মধ্যপ্রাচ্যে, যাও কাম করে খাও, টাকা পাঠাও, আমার পেটে টাকা ঢুকুক। এর বাইরে কারো কোথাও কোনো জায়গায় আমাদের জন্য কিচ্ছু নেই। এই যে যারা রাজনীতি করেন না, দেখছেন মির্জা আব্বাস হাত মিলাইছে, হাত মিলাই দেখেন না, হাত মিলায়, আর যে হাত মিলায় আবার হাতটা আবার দেখে, বুঝছেন, ময়লা হয়ে গেল না। ওরা তো জীবনে যায় না ওইখানে, ওরা এই ভোটটার জন্য খালি সেই আমাদের সাথে একটু এসে হাতটা মিলায় 5 বছর পর পর। এছাড়া তো আমাদের সাথে মিলতে চায় না। যান আপনি এখন যান মিলতে, দেখেন আপনি মিলতে পারেন কিনা, পারবেন না। এইভাবে আমাদেরকে ওরা প্রজা আর ওরা হচ্ছে রাজা, এই নিয়মে গেল 54 বছর এই দেশ চলেছে। এখন আপনারা যদি বলা হয় যে ভাই করণীয় কি, করণীয় আপনার হাতে, আপনাকে করতে হবে। আপনাকে এমন মানে শাসন ব্যবস্থার সাথে যারা আছে, যারা আপনাকে ওই চাকরের মতো ব্যবহার করবে, আর আপনি ব্যবহৃত হবেন হয়ে তারপরে তারা রাজা বানাবেন, রাজা বানাই দিয়ে তারপরে আপনি ফকিনের মতো পিছিয়ে পিছিয়ে চামচামি করেন, এটা যদি আপনি মাইন্ড সেট আপ করে রাখেন, আপনি সারা জীবন এটাই করতে হবে। এখানে আমার তো ধরেন আমার তো প্রচুর মানে বিএনপির লোকজনের সাথে আমার বিশাল খাতির। আমি এখানে এই নিউ ইয়র্কে আমার যত মানুষ আছে বেশিরভাগই বিএনপির লোকজন, জামাতের লোকজন। তো জামাত তো এখানে নামে ওইভাবে সংগঠন নাই, তো বিএনপির সংগঠনটাই আসছে, যে কারণে অনেক কিছু ওনার সাথে খুব কথা হয়। এদিন আমরা এক বাসায় গিয়েছিলাম, তো আমার সাথে ব্যাপক তর্ক, বুঝছেন, সে আমার সব বুঝাইতেছে। আমাদের বাঙালির সমস্যা হলো যে আমি যতটুকু জানি, আমি যখন একজন আমার চাইতে বেশি জানা মানুষের সাথে কথা বলি না, তখন আমি একদম মানে বলদের মতো বসে থাকি। আমি শুনি, ওনার কাছ থেকে শিখি। অস্বাভাবিক হচ্ছে জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন। বিএনপি 200+ আসন পেয়েছে, মানে 12টা আসন পেয়েছে বিএনপি জোট, তো এটা অনেকটা প্রত্যাশিতই ছিল, কিন্তু জামাতেরও তো উত্থান হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসাবে? প্রথমত, বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি। বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। 5ই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এটা সকলের কাছে পরিষ্কার ছিল, নির্বাচন 6 মাস আগে হোক আর 6 মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা পরিষ্কার ছিল। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসেছে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা, কারণ গত 15-16 বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত, কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তো কাজে এটা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ, সেগুলি গবেষণা করবেন। এবং আমি মনে করি যে এই
স্বাভাবিকভাবেই বিশেষ করে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বা আন্দোলনকে পুঁজি করে জামাত কিন্তু ব্যাপক ফায়দা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার এই ছাত্র সমন্বয়ক এদেরকে প্রভাবিত করে তাদের লোক ঢুকিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছে বলতে গেলে। তো বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে জামাত সবচেয়ে গত 1.5 বছরে এই সুযোগ সুবিধা এবং ফায়দাটা নিয়েছে। কাজেই সেটা একটা অস্বাভাবিক সময় ছিল, এখন একটা স্বাভাবিক সময়, গণতান্ত্রিক সরকার আসছে, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে, এখন তো আর জামাত ওই বিশেষ সুযোগ সুবিধাটা পাবে না। এমনকি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় বিশেষ করে জামাতপন্থী প্রশাসনের লোকেরা কিংবা জামাতকে সুবিধা দিতে বিএনপি এবং বিএনপির মিত্র আমরা যারা নির্বাচন করেছি বলতে গেলে আমাদেরকে দড়ির উপরে রেখেছে, প্রশাসনিক হয়রানির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কাজেই এই জায়গা থেকে তো অবশ্যই আমাদের সকলকে সতর্ক হতে হবে, ভবিষ্যতের জন্য সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে, নাহলে তো এই দেশে একটা আবার বড় ধরনের ক্রাইসিস পড়বে। এবং জামাতের উত্থান মানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানোর একটা রাস্তা তৈরি। কারণ তারা বলবে যে জামাতকে তো ওইভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকেই ওইভাবে তো ভালো আসলে ভাবে রাজনীতিতে দেখে না, তো তাদেরকে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে বা 71-এ তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কাজে সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জামাতের উত্থানের জন্য বলবে যে এখানে প্রো ডেমোক্রেটিক ফোর্স প্রয়োজন, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে তারা চাপাচাপি করবে আওয়ামী লীগ এখানে ফেরাতে। কাজে আওয়ামী লীগ যে গত 16 বছরে আমাদের উপর যে দৈত্য দানবের শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছিল, যার ভুক্তভোগী আমরা হয়েছে, আপনি বাসায় এসেছেন, আমার এই বাসায় 2 বার আমার দরজা ভেঙে, আমার রুমের দরজা ভেঙে আমাদেরকে আটক করেছিল। এই ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতির মধ্যে যেন ভবিষ্যতে পড়তে না হয়, সেজন্য জামাতের পরিবর্তে এখানে গণতান্ত্রিক শক্তির উত্থান হতে হবে। গণতান্ত্রিক শক্তি হচ্ছে ছাত্র যুবক তরুণরা, যারা 5ই আগস্টের এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং যারা 5ই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে। এখানে এই তরুণদের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এরকম আরো দল আছে। এই সমস্ত দলগুলোকে আরো শক্তিশালী হতে হবে, আরো কার্যক্রম বাড়াতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বিএনপি আছে, বিএনপিকেও এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে দেশের ভবিষ্যতের জন্য। আপনি একটি দলের প্রধান এবং আপনার দলের সাধারণ সম্পাদক ছিলেন রাশেদ খান, আপনিও নির্বাচন করেছেন, তিনিও নির্বাচন করেছে। আপনি আপনার দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করে জিতেছেন, তিনি ধানের শীষ পেয়েও জিততে পারেননি। সেই আলোচনায় আমরা যেতে চাই না। তিনি কি এখন বিএনপি করবেন নাকি আপনার গণ অধিকার করবেন? প্রথমত রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, সেটা আমি দলের সভাপতি আমাদের সিনিয়র কয়েকজন নেতার সাথে আলাপ করেই করেছেন। কারণ আমরা চিন্তা করেছিলাম তাকে একটা নতুন আসনে দেওয়া হচ্ছিল, তারা যেন জিততে পারে। সে আপনার সদর থেকে ওই কালীগঞ্জের আসনে গিয়েছিলেন, ওইটা বিএনপির ঘাঁটি মূলত। তখন আমরা চিন্তা করেছি যে যেহেতু আমাদের বিএনপির সাথে অ্যালায়েন্সি এবং বিএনপির সাথে আমাদের আপার হাউস গঠনের পোর্শন, নারীর সিট, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তো কাজে ধানের শীষ নিয়ে নির্বাচন করুক, ট্রাক নিয়ে নির্বাচন করুক, এটা ম্যাটার না, সেটা আমরা তাকে সমর্থন দিয়েছি। আর আমি স্বাভাবিকভাবেই দলের প্রধান হয়ে আসলে আমিও যদি সেক্রেটারি দুজনেই যদি নির্বাচন করতাম তো দলের এটা ক্রেডিবিলিটি থাকে না, বা নেতা কর্মীদের কাছে এটা দলীয় প্রধান তো করেছে, অনেকটা করেছে, কিন্তু আমি আগেই বলেছি যে না, আমি আমার মার্কা নিয়ে করবো, আমি সেটা নিয়ে করেছি। আপনি করেন, সাকিব ভাই করেন, সাইফুল হক ভাই করেন। হ্যাঁ, এখন রাশেদ খান যোগাযোগ আছে আমাদের সাথে, যেহেতু ওই সময় সে ধানের শীষে নির্বাচন করার কারণে যেটা রুলস অনুযায়ী বিএনপির সদস্য পদ নিয়েই করেছেন, তো সেই কারণে আমরা একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়েছি আমাদের সিনিয়র সাধারণ সম্পাদক হাসান মামুনকে। এখন রাশেদ খান যদি গণ অধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব, কারণ রাশেদ খান আজকে হয়েছে এটা গণ অধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে রাশেদ খান একজন ব্যক্তিকে তৈরি করতে। আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত, আমি যে পরিচিতি, এখানে তো অনেক কর্মীদের শ্রম রয়েছে। আর আসলে বলতে গেলে বাংলাদেশের কঠিন সময়ে গণ অধিকার পরিষদের অল্প কিছু ছেলেমেয়েরা যে ত্যাগ স্বীকার করেছে, যে স্যাক্রিফাইস করেছে, এটা বাংলাদেশের খুব কম সংগঠন করেছে। আমি ব্যক্তি হিসেবে, আপনার পরে রাশেদ খান থাকবে, ব্যক্তি হিসেবে ডাকসুর ভিপি হওয়ার পরে যেভাবে লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছে, হামলার শিকার হয়েছে, কেন হয়েছে? আমার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল? আমি কি এটা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমার পরিবারের প্রপার্টি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে? আমি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণমানুষের অধিকার কথা বলতে গিয়ে, ভোটের অধিকারের কথা বলতে গিয়ে, আজকে জামাত জাতীয় সংসদের বিরোধী দল, এই জামাত ওপেন রাজনীতি করতে পারছে আওয়ামী লীগের আমলে, কিংবা বিএনপির নেতা কর্মীরা দেখেছেন আপনার, যেটা অনেক তো পত্রপত্রিকায় নিউজ হয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে ধান খেতে, পাট খেতে। তো এই যে আমরা যে একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে ছিলাম ফেসিবাদের সময়, এই ফেসিবাদ থেকে জাতিকে মুক্তির জন্য লড়াই করেছি। এদেরই কেউ কেউ তো এখন আপনার শত্রু হয়ে গেছে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলাদা প্ল্যাটফর্মে চলে যাওয়ার কারণে। এখন এখানে রাজনীতিতে ভিন্ন ধরনের মতপথ থাকে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের একটা শিষ্টাচার রীতিনীতির মধ্যে থাকা উচিত। যেমন ধরেন প্রথম দিন সংসদে ওয়াকআউটের ঘটনা, আপনি এটা সমালোচনা করেছেন, গণতান্ত্রিক একটা রীতি হতে পারে, আপনি পছন্দ করেন ওকে, আপনি বলে যে আমরা এই সিদ্ধান্তে নাই, আমরা এটা সমর্থন করছি না, আমরা ওয়াকআউট করছি। সংসদ তো ভাই ঝগড়াঝাটি ক্যাচাল করার বিষয় না। হ্যাঁ, অনেক দেশে সংসদে চেয়ার চোরাচুরির মধ্যে হয়, আমরা কি ওই খারাপ এক্সাম্পলটাকে নিব? আমরা ভালো কিছু তৈরি করতে পারি না? আমরা তো বলছি এখন সব জুলাইয়ের পক্ষের শক্তি,
রাষ্ট্রপতির ভাষণ পছন্দ হয়নি, সংসদে প্ল্যাকার্ড শো করা এটা শিষ্টাচার। স্পিকার বলেছেন আমাদের, যদিও আমাদের অনেকে নতুন সংসদে তো চেয়ার ছোড়ার ইতিহাস আছে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশেও আছে, কিন্তু আমরা কেন খারাপ এক্সাম্পল নেব? কিন্তু কথা হচ্ছে যে প্ল্যাকার্ডের থেকেও বড় ছিল জাতীয় পতাকার ইস্যুটা, মানে আপনার চোখে কোনটা বড়? এখন দুটোই আমি দেখবো। ধরেন আপনি তো খেয়াল রাখবেন, স্বাভাবিকভাবে তো শিষ্টাচার অনুযায়ী প্রেসিডেন্ট ঢুকলেই জাতীয় সঙ্গীত বেজে যায়, সময় যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে তো ওইদিকে মনোযোগ দিচ্ছি, তো আমাদের বিরোধী যারা তারা তো খেয়াল রাখবেন। এখন আমরা আচ্ছা ধরেন এই প্ল্যাকার্ড হইচই হলো, একটা পত্রপত্রিকা টেলিভিশন নিউজ হয়েছে, রাষ্ট্রপতিকে চলে গেছে পরের দিন, চলে যায়নি। যদি আমরা চলে যাওয়ার যদি অভিপ্রায় বিরোধী দল ব্যক্ত করে, আলাপ আলোচনা চালাতে পারে, প্রধানমন্ত্রীকে হুইপকে বিভিন্ন লবিং তদবির যে না আমরা এই কারণে রাষ্ট্রপতির অপসারণ চাই, ওই প্রক্রিয়াটা চালানোর পরে আপনার শেষ হচ্ছে আন্দোলন সংগ্রাম হইচই, এইদিকে নিয়ে আসা উচিত। তো এইদিকে যদি না, এটা আমরা যদি পুরানো পথে হাঁটি সেটা কিন্তু মানুষ ভালোভাবে না। একদম শেষ মুহূর্তে আছে দুইটা ছোট ছোট প্রশ্ন। একটা হচ্ছে রেজা কিবরিয়া, তিনি আপনাদের জোটে বা আপনাদের সাথেই সংসদে আছে, এক সময় আপনারা একসঙ্গেই দলটা শুরু করেছিলেন বা একসঙ্গে কাজ করছিলেন, এখন তিনি নাই, আপনারা আবার একত্রিত হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা আছে কিনা? এই বিষয়গুলো তো অনেক আলাপ আলোচনা হয়েছে। তো রেজা ভাই অনেক সিনিয়র মানুষ, বয়স হয়েছে, পার্লামেন্ট আছেন। আমি ব্যক্তিগতভাবে খুশি যে তিনি বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির থেকে বেরিয়ে তিনি আমাদের বিরোধী ব্লকের রাজনীতি করেছেন, আমাদের সাথে এই দলটা প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন, তারপরে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, বিএনপি তাকে সম্মানিত করেছে এই আসনটি দিয়ে, বিএনপির একজন ত্যাগী নেতাকে বঞ্চিত করে, এবং রেজা ভাই শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে সংসদে আসতে পেরেছেন। এখন সহকর্মী হিসেবে আগে আন্দোলন সংগ্রাম রাজপথ থেকে পার্লামেন্টে আসি, খুশি। আর তার আসলে কি বলবো, এখন তো তিনি অফিসিয়ালি বিএনপিতে যোগদান করছেন, বিএনপির মতো একটা বড় দল থেকে তোর গণ অধিকার পরিষদে হয়তো আসবে না। ওকে, আর আরেকটা প্রশ্ন একটু আপনার আলোচনার ভিতর থেকে আসলো যে আপনি যে পরিমাণ হামলা নির্যাতনের শিকার হয়েছেন, আমি একটু দেখছিলাম যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারের 8 বছরে আপনি কতগুলো হামলার শিকার হয়েছেন বলতে পারবো না। 2019 সালেই আপনি মনে হয় 7 বার নির্যাতনের শিকার হয়েছেন, এবং সবশেষ আমরা 2025 সালে যে সরকার আপনাদেরই আন্দোলনের ফসল বলা যায় ইন্টেরিয়াম, সে সময় আপনারা হামলার শিকার হয়েছেন। এবং এত হামলার মানে ওই হামলাটা এমন ছিল যে আমরা অনেকে এরকমও ভেবেছি নূরকে আমরা আবার পাবো কিনা, এরকম পর্যায়ে চলে গেছিল, আপনার সিঙ্গাপুরে যেতে হয়েছিল। মানে আপনার পরে এত খুব কেন সবার? হ্যাঁ, আসলে দেখেন ফ্যাসিবাদের সময়টা 2018 থেকে বিফোর 24, এই সময় তো আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেকে জাহির করে সেটা না, যে তরুণদের আন্দোলনের সংগ্রামের নেতৃত্বটা তো আমি দিয়েছি। ডাকসুর ভিপি হওয়ার ফলে একটা প্রাতিষ্ঠানিক পরিচয় থাকা বা ডাকসুর যে একটা ঐতিহ্য, সেই অনুযায়ী তো ছাত্র সমাজ বা তরুণদেরকে সংগঠিত করা, প্রতিবাদী করা। আমি এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসি দুর্নীতি বিরোধী আন্দোলন হয় সেখানে গেছি, আমি নিরাপদ সড়ক আন্দোলন হয় সেখানে শিক্ষার্থীদের সাথে যাই, আমি তরুণদেরকে সংগঠিত করে কিভাবে আন্দোলনকে বেগবান করা যায় আমরা সেটা করেছি। এবং এই যে 24শে জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু শেষ পর্যন্ত ওই কোটা সংস্কার থেকেই তো বৈষম্য বিরোধী আন্দোলন, যেই কোটাটা 2018 সালে বাতিল করেছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, সেটাকে কেন্দ্র করে। এবং যারা আন্দোলনের লিডিং ফেস, কিন্তু অধিকাংশই আমার সহকর্মী, আমার জুনিয়র সহকর্মী, আমার 2-3-4 বছরের ডাকসুতে আমার সাথে যারা নাহিদ অ্যাডভাইজার ছিলেন, আমার সাথে সে কালচারাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, আকরাম সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করেছেন, আসিফ যে উপদেশে, সে বিশ্ববিদ্যালয়ে তখন বোধহয় প্রথম বর্ষের শিক্ষার্থী, জুনিয়র হওয়ায় তখন তারা ডাকসুতে অংশগ্রহণ করতে পারে। তো এদেরকে তো আমি তৈরি করেছি, এদের রাজনীতির পাইপলাইনটা তো আমরা দিয়েছি। তো আমি তো স্বাভাবিকভাবেই তখন সেই সময় সরকার একটা টার্গেটে ছিলাম, বিভিন্ন দূতাবাসগুলো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তরুণদের মাধ্যমে দেশের পরিবর্তনে তারাও উৎসাহিত করেছে। সেখানে আমি তো তরুণদের প্রতিনিধি হিসেবে আমার উপরে আক্রমণ করা মানে বাকি তরুণদেরকে ভয়ভীতি দেখানো যে না, তারা যেন এই পথে না আসে। তবে এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং এটা আমি ডক্টর ইউনূসকে আমি বলেছিলাম কখন জানেন, যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিন, যে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্ট হাসিনার সময় এইভাবে আমি আক্রান্ত হই নাই, যে এই যে একেবারে মৃত্যুর ঘর থেকে বলা চলে ফিরে আসা। এবং সেই ঘটনাটিতে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছিল, সেই ঘটনা কিন্তু বিচার টিচার হয় নাই। আমরা জানি যে 30 দিনের সময় দিয়েছিল, বাট হয় নাই। নিশ্চয়ই এখন সেটা সরকারের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি সেটির বিচার হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে আমরা প্রত্যাশা করি আপনিও সুস্থ শরীরে রাজনীতি করবেন। দেশের রাজনীতি নিয়ে কথা বলা এখন একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, দিনকে দিন মনে যেন একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে। আমি গত অনেকদিন যাবতই বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলাটা কমিয়ে দিয়েছি, মানে এই না যে বন্ধ করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। তবে দুঃখ লাগে কিছু কিছু বিষয় দেখে, আমরা আসলে মাঝে মধ্যে রিয়ালাইজেশন হচ্ছে, এবং রিয়ালাইজেশন একটা জায়গা তৈরি হচ্ছে, কোথাও কি কোনো ভুল করলাম আমরা, কোথাও কি আমরা কোনো কিছুকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, কোথাও কি আমরা সার্বিক বিষয়কে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। এই ধরনের কিছু সেলফ রিয়ালাইজেশন বলুন, সার্বিক রিয়ালাইজেশন বলুন, করতে মনের মধ্যে চলে আসে। আমি কেন কথাগুলি বলছি, এটি হলো যে আমাদের দেশের যে পলিটিক্যাল কালচার, এটি অনেকটাই ব্যাপকভাবে পরিবর্তনের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। কারণ হলো, আপনারা জানেন যে নির্বাচনের ঠিক পর আমি যদি ধরি, আমি
অন্ততপক্ষে মানে জামায়াতে ইসলামের কথা যদি বলি, জামায়াতে ইসলামের প্রতি মানুষের একটা একটা বিষয় ছিল। জামায়াতে ইসলামকে অনেকেই হয়তো পছন্দ করেন না। আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি জামায়াতে ইসলাম সম্পর্কে আমার ধারণা খুবই কম, তবে কিছু কিছু বিষয় তো দূর থেকে দেখতে পাই বা বুঝতে পারি যে অন্ততপক্ষে জামায়াতে ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে যদি আমি বলি, ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। ওনার চলন বলন থেকে শুরু করে উনি পরীক্ষিতভাবে, মানে উনি যখন নির্যাতিত হচ্ছিলেন আওয়ামী লীগের আমলে, ওনার ছেলেকে জেলে নিয়ে গেছে, ওনাকে জেলে নিয়ে গেছে, অত্যাচার করেছে, দীর্ঘদিন তারা পিতা পুত্র জেলে ছিলেন, তারপরেও ওনার উপর অর্পিত যে জামায়াত ইসলামের দায়িত্ব সেটি থেকে এক বিন্দু পরিমাণ তিনি সরে যাননি। উনি ওনার দলের প্রতি কিছু কিছু অভিযোগ থাকতে পারে আমাদের বলতে আমি বিভিন্ন রাজনৈতিক পক্ষের আমাদের দেশে 1971 সালে তাদের ভূমিকা, রাজনৈতিক দলটার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু ব্যক্তি ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে উনি ওনার ওই দলটার নেতৃত্ব দেওয়ার জন্য যে উনি শপথ নিয়ে সততার সাথে দায়িত্বশীলতার সাথে যে উনি ওনার দায়িত্ব পালন করে আসছেন, শেখ হাসিনার আমলে পালন করেছিলেন, সেটি পরীক্ষিতভাবে উনি উত্তীর্ণ হয়েছেন। এতে কোনো বিন্দু মাত্র ওনার প্রতি সন্দেহের কোনো সুযোগ নেই। এরপর আসলে নির্বাচন হয়ে গেল এবং জামায়াত ইসলামের সবচেয়ে সংকট মুহূর্ত হলো শেখ হাসিনার শেষ মুহূর্ত, যখন সবাইকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছিল। ইভেন তখন জামায়াত ইসলামের পরিচয় দেওয়াটাও কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় ছিল। এবং আপনারা জানেন যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। তৎকালীন সময় জামায়াতের আমির হয়ে পরিচয় দেওয়া তো থাকবে কথা, মানে হওয়ার ব্যাপারে কেউ রাজি হবে এমনও আমরা ভাবতাম যে জামায়াতের আমির হওয়া মানে হলো যে এখন ইরানের সর্বোচ্চ নেতা হওয়া। ব্যাপারটা এরকম যে যেই নেতা হবে তাকেই টার্গেট করবে সরকার এবং তাকেই হয়তো মেরে ফেলবে, এই টাইপের একটা ভীতি করার অবস্থা ছিল। সত্য কথা, আমরা তো সার্বিক প্রতিদিন প্রতি ঘন্টায় দেশের রাজনীতিকে বিশ্লেষণ করতাম এবং তুলে আনতাম। তখন এই একটা পরিস্থিতিতে তিনি একটুও তার সততা থেকে, তার দায়িত্ব পালন থেকে তিনি একটু সরে যাননি ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি যথেষ্ট যে ভূমিকা রেখেছে 24-এর আন্দোলনে, সেটি আর দীর্ঘ সময় না বললাম এখন। ওনার যথেষ্ট সঠিক ভূমিকা পালন করবার কারণে ওনার পক্ষ থেকে, ওনার জামায়াত ইসলামের পক্ষ থেকে উনি যথাযথ ভূমিকা পালন করেছেন, যার দরুন আমি বিএনপির বিষয়টা পরবর্তীতে বলছি, আগে জামায়াত ইসলামের বিষয়টা বলি, এরপর মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি আমি শেষ দিকে বলছি। আপনারা সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। অনেক বিষয় বলার ইচ্ছে এখন হচ্ছে যে আসলে না বলে নাই হয় এই বিষয়গুলি। তো উনি পরবর্তীকালে যখন 2024 সালের পর, 5ই আগস্টের পর, 36 জুলাইয়ের পর আমরা যে বাংলাদেশ দেখেছি, এই বাংলাদেশটিকে একটি পরিবর্তিত বাংলাদেশ দেখার চেষ্টা করেছি। আমরা সবাই চেয়েছি যে এই বাংলাদেশ হবে সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকের এক বাংলাদেশ, সম্পূর্ণভাবে আগের তুলনায়, শেখ হাসিনার আমলের তুলনায় সম্পূর্ণ পরিবর্তিত এক বাংলাদেশ। যার প্রেক্ষিতে আমরা দেখেছি জনাব ডাক্তার শফিকুর রহমান যেহেতু আওয়ামী বিহীন যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আমরা ধরেই নিয়েছিলাম হয় জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে, অথবা বিএনপি আসবে, অথবা সবাই মিলে সরকার হবে, জাতীয় সরকার হবে, কিন্তু ক্ষমতাটা এই দুইটি দল কেন্দ্রিক আশপাশে ঘুরপাক খাবে, এতটুকু আমাদের একটা বিশ্বাস হয়েছিল। যে কারণে তাদের নেতাদের বিভিন্ন চাল চলন সবকিছুই কিন্তু আমাদের চোখে পরীক্ষার মতো মনে হয়েছে, যে কে কিভাবে চলছে, কার ব্যবহার কেমন, কার কথাবার্তা কেমন, এগুলি সবগুলোই কিন্তু আমরা দেখা শুরু করেছি, পরিমাপ করা শুরু করেছিলাম, এবং এগুলোর উপরে ভিত্তি করেই নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ ভোট দিবে। এই ছিল তাদের একটা বিশাল 1.5 বছরের পরীক্ষা। সেই পরীক্ষাতে ডাক্তার শফিকুর রহমান খুব চমৎকারভাবে উত্তীর্ণ হয়েছে। ওনার ওই 1.5 বছরের মধ্যে উনি ওনার যে জীবনের স্বাভাবিক চলাচল, কিভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হয়, কিভাবে সাধারণ মানুষের মন নেয়, একজন বড় নেতা হওয়া সত্ত্বেও, এত বড় একটা দলের লিডার হওয়া সত্ত্বেও তিনি জনগণের সাথে মিশে যেতেন, মানে তিনি যা কিছু দেখিয়েছেন এটির ওনার আগে অন্তত কেউ দেখায়নি বাংলাদেশে, যে একজন শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও কিভাবে সাধারণের সাথে মিশে যেতে পারে এবং সাধারণের মধ্যে গিয়ে কিভাবে জনগণের মন জয় করা যায়, এগুলি আমরা দেখেছি ওনার কাছে, এবং উনি চমৎকারভাবে প্রতিপালন করেছেন, যেটি উনি এখনো পর্যন্ত করে যাচ্ছেন। তো আমি বারবার, আপনাদের মনে আছে, আমি ব্যক্তিগতভাবে আমি সাইফুর সাগর বহুবার, আপনারা যদি যান, সেই 24-এর পর আমি কিছু কিছু বিষয়ে, সেই ইন্টারিম গভর্নমেন্টের বিষয়ে যেসব প্রেডিকশন করেছিলাম, অথবা আমি যেসব বিষয়ে আফসোস করেছিলাম, সেগুলি সঠিকভাবেই হয়তো আমি তখন একা আফসোস করেছি, আমাকে সবাই মিলে গালিগালাজ করেছে অথবা আমার সমালোচনা করেছে। এরপর 1.5 বছর পর সবাই মিলে আফসোস করা শুরু করেছে, দেশের প্রায় যত মানুষ 36 জুলাইয়ের সাথে সম্পর্কিত সবাই একসাথে আফসোস করা শুরু করেছে। তবে আমি করেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর পর বাকিরা যারা আমাকে গালিছে তারাও আফসোস করা শুরু করেছে। ঠিক তেমনিভাবে আমিও তখন বলেছিলাম যে হ্যাঁ, এই দেশে ভালো রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সেটা শুরু করেছে এবং সেটি চলমান থাকবে। আমি মনে করি যে
এই ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে আমরা নতুন নেতৃত্ব বেছে নেব এবং নতুন ভালো মানুষদেরকে আমরা ক্ষমতার আশপাশে দেখতে পাবো। তাতে করে দেশ, জাতি এবং সাধারণ মানুষ উপকৃত হবে। আমি বিস্তারিত গেলাম না, আমি মূল বোঝাতে চেয়েছি একটি ভালো কাজের ভালো মানুষ হবার যে প্রতিযোগিতা শুরু করেছিলেন জনাব ডাক্তার শফিকুর রহমান, সেটির সূত্র ধরে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিদ্যমান। তবে প্রতিযোগিতাটি এখন শুধুমাত্র জামাত ইসলামের আমির সাহেবের দেখানোর মধ্যেই নয় বা করার মধ্যেই নয়, এটি এখন বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানও ঠিক একইভাবে, উনি আপনাদের মনে থাকবার কথা, যখন 24-এর আন্দোলনের আগে জনাব তারেক রহমান কিন্তু ওইখানে বসে এই আন্দোলনের সময় তিনি প্রতিনিয়ত অনলাইনে মিটিং থেকে শুরু করে অনলাইনে তিনি সার্বক্ষণিক সক্রিয় থেকে কিভাবে 36 জুলাইকে বা সেই আন্দোলনকে কিভাবে বাস্তবায়ন করা যায় বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, শিক্ষার্থী এবং জনগণের পক্ষে কিভাবে এই আন্দোলনের বিজয় আনা যায়, তিনি সার্বক্ষণিক সক্রিয় ছিলেন, সেটি আমি ব্যক্তিগতভাবে জানি। এবং তিনি তার দলীয় নেতা কর্মীদেরকে কৌশলের মধ্যে যেন থাকে সে ধরনের নির্দেশনা দিয়েছেন, যদি সে নিয়ে কিছু বিতর্ক থাকতে পারে। তবে হ্যাঁ, সবকিছু মিলিয়ে তৎকালীন সময় এই ধরনের ভূমিকা না রাখলে বিএনপি কিন্তু আসলেই আওয়ামী লীগের বিপরীতে গিয়ে এই আন্দোলনকে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। যাই হোক, সেটি তো গেল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, জনাব তারেক রহমান কিন্তু এর আগে ওনার নির্যাতন, ওনার উপর নির্যাতন বা ওনার পরিবারের নির্যাতন বাংলাদেশে আর কোনো পরিবারের উপরে এরকম নির্যাতন হয়েছে বলে আমি জানি না, সেই ইতিহাস আর নাই বললাম। তার মানে উনি যথেষ্ট নির্যাতনের পরেও দেশ থেকে নির্যাতনের কারণে বেরিয়ে বিদেশে যুগের পর যুগ, যুগের বেশি থেকে তিনি পরীক্ষিতভাবে তার সততা এবং তার নেতৃত্বকে তিনি ধরে রেখে জনগণের মনে আগের তুলনায় বহু গুণ ভালো একটা অবস্থান তৈরি করে তিনি দেশে এসেছেন। পরিবর্তনের পর আমরা ভেবেছি, আমরাও বিশ্বাস করি যে তিনি চমৎকার কি বাংলাদেশ উপহার দিতে পারবেন, যেটি এখন তিনি চমৎকারভাবে এটা প্রমাণ দিয়ে যাচ্ছেন। তার যে চিন্তা ভাবনা, তার চলাফেরা, সবকিছু পুরো সরকারের সবার চলাফেরা চেঞ্জ করে দিয়েছে। সেই মানে আগের যে সরকারগুলি যেভাবে চলতো তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এক সরকার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং সরকারের নেতাদের যে চালচলন সবকিছু পরিবর্তন হয়েছে। এটি আমরা চেয়েছিলাম। কি হলো তার মানে হলো সেই আমি যে বলেছিলাম যে ভালো কাজের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। আমরা যথেষ্ট খুশি, অন্ততপক্ষে জামাত ইসলাম এবং বিএনপি যেহেতু এখন মেইন স্ট্রিমে রয়েছে, তাদের এই প্রতিযোগিতার মাধ্যমে জনগণের মনে স্থান করে নেবে। ভোট জনগণ সিদ্ধান্ত যে কারা ভালো চলেছে, কারা দেশকে ভালোভাবে সততার সাথে পরিচালিত করে, তাদেরকে মানুষ ভোট দেবে নির্বাচন। কিন্তু আমার মূল যে বিষয়টির কারণে আমি ভিডিওটি করেছি, জাস্ট 2 মিনিটে শেষ করছি ভিডিওটি, এটি হলো যে এরপরেও সোশ্যাল মিডিয়াতে আপনি দেখছেন যে কারা এই ভালো নেতাদের মানে সমর্থক, যারা সমর্থক গোষ্ঠী, তাদের বা তাদের সাথে যারা রাজনীতি করছে, এদের যে খারাপ আচরণের আরেকটা প্রতিযোগিতা হচ্ছে, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই খারাপ আচরণের প্রতিযোগিতার কারণে বড় বড় নেতারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একদিকে যেমন বড় নেতারা চেষ্টা করছে যে আমরা ভালো কিছু কথা বলে, ভালো কিছু চালচলন দিয়ে নতুন করে মানুষের মন জয় করতে চাই, যেটি বা শেখ হাসিনা নষ্ট করে দিয়ে গেছিল, সেখানে এই কিছু কিছু মানুষ খারাপ গালাগালির কালচার শুরু করেছে এবং কিভাবে কে কাকে অপমান করতে পারে, কতটা ছোট করতে পারে, কে কত ভয়ঙ্কর গালি দিতে পারে, কে কিভাবে মানে মানুষকে কি বলা যায় এটাকে, মানুষকে হেয় করে সামাজিকভাবে অপদস্থ করতে পারে, এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সাংবাদিক ইলিয়াস যে কথা বলেছে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা এবং বক্তব্যগুলো শুনে আপনাদের কি বলার আছে বা কি বলতে ইচ্ছে হচ্ছে, অবশ্যই সেটি কমেন্ট করতে ভুলবেন না। সাংবাদিক ইলিয়াস বরাবরই উচিত কথা বলে, সত্য কথা বলে এবং সঠিক কথা বলে, যা আসলে আপনাদেরকে কিভাবে বলি, মানে উনি কখনো আমরা দেখিনি যে অন্যায়ের কাছে মাথা নত করেছে বা কোনো সময় কেউ কাউকে সাথ দিয়ে কথা বলেছে। যে চামচামি করেছে, তেলবাজি করেছে, তাকেই ধুয়ে দিয়েছে, ধুলাই করেছে সাংবাদিক ইলিয়াস, আমরা দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিপি নূরকে নিয়ে আপনাদের কি বলার আছে। ভিপি নুরুল হক নূরকে মানুষ এখন কিভাবে দেখছে, এখন আপনারা কি মনে করেন? তিনি কি আগেই ভালো ছিল নাকি আমি তো মনে করি সংসদ সদস্য কিংবা এমপি মন্ত্রী হওয়ার আগে তার যে সম্মান, যে রেসপেক্টটা ছিল, সেটি এখন নাই। আপনারা কি একই বিষয় মনে করছেন আমার মতো? প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমাদের মতামত, অপিনিয়নটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।